ডিসেম্বরের বৃষ্টির বিকেল, আর আমি চলে এসেছি কলেজ স্কোয়ারে। আজকে আমার সঙ্গে রয়েছেন এমন একজন যিনি ট্রু ক্রাইমকে একটা আলাদা সাব জনরা বানিয়ে ফেলেছেন বলা যেতে পারে বাংলা সাহিত্যের আঙিনায়। এবং দীপ চক্রবাবু আমার সঙ্গে রয়েছেন। এবং আজকে আমি ওনাকে কিছু প্রশ্ন করব। সবচেয়ে প্রথমে জিজ্ঞেস করবো, দাদা কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? এই চলছে মোটামুটি। আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করি যে আপনি তো মূলত কবিতা লিখতেন আগে, তো এই গোয়েন্দা উপন্যাস বা গোয়েন্দা গল্প লেখার ভাবনাটা কখন মাথায় এলো, কিভাবে এলো? অ্যাকচুয়ালি এই ভাবনাটা আমার অনেক দিন আগে থেকেই ছিল, যেহেতু আমি এই প্রফেশনে আছি অনেক বছর, 2004 থেকে। তো মনের মধ্যে এই জিনিসটা ছিল যে আমরা আমাদের আশেপাশে আপনার যত যদি প্রফেশনটা একটু বলেন, মানে আমি অনেকে জানে না। হ্যাঁ, আমি কলকাতা পুলিশের ইন্সপেক্টর, গোয়েন্দা বিভাগে পোস্টিং আমার। তো যেহেতু এই প্রফেশনে আছি অনেক দিন ধরে, তো ছোটোবেলা থেকেই আর 5জন পাঠকের মতো আমিও গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসতাম। কিন্তু আমার কোথাও মনের মধ্যে এই জিনিসটা ছিল যে আমরা যা গোয়েন্দা গল্প ছোটোবেলা থেকে পড়ে অভ্যস্ত হয়েছি, সেগুলো বেশিরভাগই বৈঠকি কায়দায় প্রাইভেট গোয়েন্দাদের লেখা উপন্যাস, গোয়েন্দা উপন্যাস বা গল্প। কিন্তু এখন বা অনেক বছর আগে থেকেই এই যে পুলিশ যে ইনভেস্টিগেশন করে, তদন্ত করে এবং আসামি অ্যারেস্ট করে, এবং তারপর সেই আসামিকে কোর্টে পাঠানো হয় এবং কোর্টে ট্রায়াল চলে, সাক্ষী চলে, তারপরে আলটিমেটলি সাজা ঘোষণা হয়। তো এই জিনিসটা যদি পুলিশের পক্ষে সম্ভব, তাহলে পুলিশও তো একটা গোয়েন্দা। তাহলে পুলিশকে নিয়ে কেন স্টোরি লেখা হবে না, পুলিশকে নিয়ে কেন নোভেল লেখা হবে না, এই জিনিসটা মাথার মধ্যে ছিল। এবং তখন আমি নিজেই হয়তো আমার প্রশ্নটার সঙ্গে উত্তরটাও আমার মনের মধ্যে আসছিল, হয়তো পুলিশের যে এই টেকনিক্যাল প্রসিডিওরগুলো, একটা গোয়েন্দা গল্প যখন আপনি লিখছেন, তখন গোয়েন্দা গল্পের একটা মূল অংশ থাকে হচ্ছে ইনভেস্টিগেশন, অর্থাৎ কী করে খুঁজে পাচ্ছেন ক্রাইমের সাথে ক্রিমিনালকে, এই যে অ্যাটাচমেন্ট, ক্রাইমের সাথে ক্রিমিনালের যে এই যে যোগসূত্র, এইটা কি করে একজন গোয়েন্দা পাচ্ছেন বা একজন পুলিশ পাচ্ছেন, সেই প্রসিডিওরটা হয়তো পুলিশের ক্ষেত্রে বাইরের লোকের পক্ষে জানা সম্ভব নয়। সেই জন্যই হয়তো পুলিশ গোয়েন্দাদের অস্তিত্ব বাংলা সাহিত্যে খুব একটা বেশি নেই। তো এই চিন্তাভাবনা থেকেই আমার ইচ্ছে ছিল যে যদি কখনো সুযোগ পাই, তাহলে এই পুলিশ গোয়েন্দাদের নিয়ে লেখালেখি করব, এবং বাস্তবে আমাদের সমাজে যে সমস্ত ঘটনা ঘটে, যেগুলো আমরা সংবাদপত্রে প্রতিনিয়ত দেখতে পাই, সেই ঘটনাগুলোর স্থান কাল পাত্র চেঞ্জ করে ওই একই প্লট রেখে যদি গোয়েন্দা গল্পের মতো ফিকশন কিছু লেখা যায়, তাহলে অ্যাটলিস্ট বর্তমান সমাজের পাঠকরা বুঝতে পারবেন যে একজন পুলিশ অফিসার ঠিক কিভাবে কোনো কেসের তদন্ত করেন, এবং সেই তদন্তে তারা কিভাবে পুলিশি তদন্তে কিভাবে এভিডেন্স কালেকশন করেন, এবং যেগুলো কোর্টকে এমন এভিডেন্স কালেক্ট করতে হয় যেগুলো কোর্টে গ্রাহ্য হতে হবে, না হলে সেগুলো কিন্তু আলটিমেটলি যে আসামি থাকবে তিনি বেরিয়ে যাবেন। তো এইটা নিয়ে লেখালেখি করার একটা ইচ্ছে বা বাসনা অনেকদিন ধরেই ছিল, সুযোগ হচ্ছিল না, সময় হচ্ছিল না। তো যাই হোক, 2022-23 সাল নাগাদ শপিজেন এর তরফ থেকে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তখন গোয়েন্দা গল্প লেখার। তো ওইখানে প্রথমবার আমি বিবেক সিরিজের প্রথম যে বইটা দ্য সিক্রেট উন্ড, সেটা লিখি ওখানে, এবং সেইটা এবং লেখার পরে আমার মাথায় আসে যে এবার যদি সিরিজটা শুরু করা যায় তো কেমন হয়। তো তারপরে বিবেক সিরিজ দিয়ে আমার লেখালেখি শুরু হয়, এই জনারের লেখালেখিটা শুরু হয়। আচ্ছা, তো বলা হয় যে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে কোথাও না কোথাও কিন্তু একটা মিল থাকে, একটা আদল থাকে স্রষ্টা তার সৃষ্টির মধ্যে। যেমন সত্যজিৎ রায় সৃষ্ট ফেলুদার মধ্যে কিন্তু তার অনেকটা আদল রয়েছে। আবার প্রফেসর শঙ্কুর সঙ্গে ফিজিক্যাল মিল না থাকলেও মানসিকতার একটা মিল রয়েছে। তো এই যে দুটি চরিত্র রয়েছে আপনার, দুটি চরিত্রের নাম একটু বলুন, এবং এই দুটি চরিত্রের সাথে কার সঙ্গে আপনার মানে মিলটা বেশি বলে আপনার মনে হয়? না, এই দুটি চরিত্র, আমি যে বর্তমানে আমার যে চরিত্র দুটো দিয়ে আমি গোয়েন্দা গল্প লিখছি, একটা হচ্ছে বিবেক সিং, আরেকটা হচ্ছে অভিরাজ সেন, এবং দুজনের আমি সচেতনভাবেই এই দুজন চরিত্রকে দুটো জায়গায় প্লেস করেছি। একজন হচ্ছে বেঙ্গল পুলিশের একজন দারোগা, আরেকজন হচ্ছে কলকাতা পুলিশের একজন ইন্সপেক্টর। এতে আমি ইচ্ছা করে করেছি, তার কারণ হচ্ছে আমি পাঠকদেরকে আমি দুটো জায়গার ফ্লেভার দিতে চেয়েছিলাম, যে যে কলকাতা পুলিশ কীভাবে ইনভেস্টিগেশন করে এবং বেঙ্গল পুলিশ কীভাবে ইনভেস্টিগেশন করে, সেটা দুটো আলাদা ফ্লেভার। হয়তো সিস্টেমটা এক, প্রসিডিওরটা এক, সেটা হতেই হবে, কারণ আইনের ঘেরাটোপে আমরা সবাই আছি, তার বাইরে আমরা বেরোতে পারবো না, কিন্তু এদের
কাজ করার মধ্যে দুটো আলাদা পদ্ধতি আছে, সেই ফ্লেভারটা আমি দেওয়ার জন্য এই দুটো চরিত্র এনেছি এবং এই দুটো চরিত্রই আমার নিজের ব্যক্তিগত জীবনের খুব কাছাকাছি এবং দুটো চরিত্রের মধ্যে যে অ্যাট্রিবিউটসগুলো রয়েছে তার বেশিরভাগই আমার নিজের কর্মজীবনে আমার নিজের মধ্যে রয়েছে এবং আমার ব্যক্তিগত জীবনেও বেশ কিছু জীবনের ঘটনাও যে কারণে এই গল্পগুলো বা এই উপন্যাসগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে এসেছে। আচ্ছা, এবার আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে এই যে আপনার পরপর বই বেরোচ্ছে, গোয়েন্দা গল্পের বই বেরোচ্ছে, তো ভবিষ্যতেও আপনি বেশ কিছু গোয়েন্দা গল্প উপন্যাস লিখবেন, আমাদের উপহার দেবেন আশা করছি। তো আপনি তো পূজাবার্ষিকীতেও লিখছেন, পূজাবার্ষিকীতেও আপনি বেশ কিছু গোয়েন্দা গল্প লেখেন। তো আপনি যখন একটা ফুলফেজের উপন্যাস পুরোপুরি একটা প্রকাশনা সংস্থার জন্য লেখেন এবং পূজা সংখ্যার জন্য যখন লিখছেন, তো তখন কি বিষয় নির্বাচনটা একটু সচেতনভাবেই করেন, নাকি যেটা আপনার মনে আসছে সেটাই আপনি লিখে দেন? না, এইখানেই পার্থক্যটা। মানে নর্মাল গোয়েন্দা গল্প যারা লেখেন, বৈঠকি কায়দায় গোয়েন্দা বা যারা প্রাইভেট গোয়েন্দাদের নিয়ে গোয়েন্দা গল্প লেখেন, তাদেরকে আগের থেকে একটা প্লট বানাতে হয়। যে প্লটটা যেভাবেই হোক তারা বিভিন্ন জায়গা থেকে রসদ সংগ্রহ করেন। রসদ কেউ হয়তো বাস্তবের কোনো পেপারে কোনো বেরিয়েছে এমন কোনো ঘটনা নিয়ে প্লট বানান, কেউ হয়তো কোনো সিনেমা দেখেছেন সেই নিয়ে প্লট বানান, কেউ হয়তো ওয়েব সিরিজ দেখেছেন তাই নিয়ে প্লট বানান। কিন্তু আমার ক্ষেত্রে প্লটের কোনো অভাব নেই, কারণ আমি প্রতিদিনই কলকাতার বুকে যে ক্রাইমগুলো হচ্ছে সেখান থেকেই আমার প্লটগুলো অটোমেটিকলি তৈরি হয়ে যাচ্ছে। ফলে আমার কাছে এরকম শয়ে শয়ে প্লট পড়ে রয়েছে, খালি ওগুলো লেখার জন্য, ওগুলোকে নিয়ে ফিকশন আকারে ওগুলোকে স্ট্রাকচারাল একটা একটা স্ট্রাকচার দিতে হবে। বাকি প্লট আমার কাছে রেডিমেড থাকে। এবার বেছে নিতে হয় যে কোন প্লটটা বিবেকের ক্ষেত্রে বেশি খাটবে, কোন প্লটটা অভিরাজের ক্ষেত্রে বেশি খাটবে। কারণ কিছু আছে যেগুলো বেঙ্গল পুলিশ এরিয়াতে ঘটনাটা হলে বেশি ভালো দেখাবে, সেইটা একটু বেছে কারেকশান করে নিতে হয়। প্লট আমি আমার কাজের জায়গা থেকেই পাই সবসময়। আচ্ছা আচ্ছা, এবার একটা প্রশ্ন, মানে সবসময় হয়তো যারা আপনার লেখা পড়ছেন তাদের মাথায় এটা আসবে এবং আশাটা খুব একটা অমূলক নয়, যে আপনি কবিতাও লেখেন এবং আপনি গোয়েন্দা গল্প উপন্যাসও লেখেন। তো এরকম কিন্তু নিদর্শন খুব কম আছে বাংলা সাহিত্যে। সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম মনে পড়ছে, আর সৈকত মুখোপাধ্যায়ও কবিতা লেখেন এবং গোয়েন্দা গল্প লেখেন। তো এই যে দুটো যখন আপনি লিখছেন, মানে আপনি যখন কবিতা চর্চা করছেন এবং আপনি যখন উপন্যাস লিখছেন, সেই সময় কি একটা কোনো মেন্টাল ফ্রেমওয়ার্কের সঙ্গে তার কোনো মানে সম্পর্ক আছে কি, নাকি এটা আপনার খুব ন্যাচারালি চলে আসে, না, কোনো এফোর্ট দিতে হয় না? একদমই ন্যাচারালি আসে না। হ্যাঁ, তার কারণ হচ্ছে অবশ্যই মেন্টাল ফ্রেমওয়ার্ক লাগে। একটা গোয়েন্দা গল্প যখন লিখতে হয় তখন শুধুমাত্র স্ট্রাকচারটা, হয়তো 2 লাইন বা 3 লাইনের প্লটটা আমার কাছে থাকে, কিন্তু সেই প্লটটাকে ডেভেলপ করতে হয়। এবং তার সঙ্গে আরও ক্যারেক্টার আনতে হয় এবং সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সেটা নিয়ে ভাবতে হয়, সেটার এন্ডিংটা কীরকম হবে। নর্মাল এন্ডিং যেরকম আমরা হয়তো বাস্তবে যে এন্ডিংটা আছে সেই এন্ডিংটা করলে হয়তো পাঠকদের কাছে সেটা অত বেশি ভালো লাগবে না। তো সেই জন্য এন্ডিংটা কোনো কোনো ক্ষেত্রে শেষটা আমাকে চেঞ্জ করতে হয়, এটা নিয়ে ভাবতে হয়। তো এইটা লেখার সময় ওর মাঝখানে অন্য কিছু আর লেখা যায় না। গোয়েন্দা গল্প যখন কোনো একটা গোয়েন্দা গল্প নিয়ে কাজ করি আর কি, যখন লিখতে বসি তখন ওই সময় মাঝখানে অন্য কিছু করলে সেটা ভালোও লাগে না। সেই জন্য ওই টাইমটা হয়ে গেলে এবার গোয়েন্দা গল্প লেখাটা প্রচণ্ড একটা মেন্টাল স্ট্রেস, কেউ মানুক আর না মানুক, আমার অন্তত হয়। তার কারণ হচ্ছে এখানে অনেক কিছু পারমুটেশন কম্বিনেশন থাকে, অনেক অঙ্ক থাকে যেগুলো লাস্টে গিয়ে মেলাতে হয়। না মিললে তখন পাঠকরাই অনেক প্রশ্ন করবে, এটা কেন হলো না, ওটা কেন হলো না, নিজেরও খারাপ লাগবে। তো এই অঙ্কগুলো মেলানো একটা খুব টাফ এবং তখন মেন্টাল স্ট্রেস খুব বেশি হয়। তো ওই মেন্টাল স্ট্রেসটা যখন, এই পিরিয়ডটা যখন শেষ হয়ে যায়, একটা গল্প যখন লেখা হয়ে যায়, তখন ওই মাঝখানে মেন্টাল রিলিফের জন্য আমি কবিতা লিখি এবং কবিতা আমাকে অনেক শান্তি দেয়। এই জন্য সেইগুলো হয়তো সব প্রকাশিত হয় না, আমার কাছে নিজের কাছে লেখা থাকে, কিন্তু মেন্টাল রিলিফের জন্য আমি লিখি, কারণ ওটা লিখি বা পড়ি, ওগুলো পড়তে বা লিখতে আমার ভালো লাগে। তাই দুটো একসঙ্গে প্যারালালি করা আমার মনে হয় একটু ডিফিকাল্ট। সাম্প্রতিককালে দেখছি যে এই ট্রু ক্রাইম বা এই পুলিশ প্রসিডিউরাল ড্রামা, এটা কিন্তু পর্দাতেই বলুন, টিভির পর্দাতেই বলুন, ওটিটিতেই বলুন বা সাহিত্যে বলুন, খুব জনপ্রিয় হচ্ছে। এটা কারণ কি আপনার মনে হয়? মানে টিভিতে ক্রাইম পেট্রোল দেখে মানুষের একটা উৎসাহ বা একটা আগ্রহ জেগেছে, নাকি এটা মানে একটা এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? না, এটা ধরুন, এটা বলতে পারেন এটা এক একটা সময় আসে। তো তা এখন মানুষ অনেক বেশি কি বলবো,
এই ধরনের গল্প উপন্যাস, এই ধরনের প্লট যেখানেই পাবেন সেখানেই কিন্তু মানুষ ছুটে যান সেটা দেখার জন্য। সেটা আপনি সিনেমাতেই হন বা ওটিটি হোক বা গল্প হোক, তার কারণ হচ্ছে মানুষ, মানে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, মানুষ দেখতে চাইছে যে অপরাধী অপরাধ করছে এবং সে সাজা পাচ্ছে। এইটা দেখে এর মধ্যে একটা যে আনন্দ, সেই আনন্দটা ফিল করার বা প্রতিবাদ হচ্ছে, কোনো একটা অন্যায় হয়েছে, সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এবং তার ফলস্বরূপ কোনো আসামি অ্যারেস্ট হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, এই জিনিসটা দেখার, অনুভব করার এমন একটা সময় এসেছে যেটা মানুষ অনেক বেশি অ্যাকসেপ্ট করছে। ফলে যেখানেই মানুষ এই ধরনের গল্প উপন্যাস, যেটা রিয়েল স্টোরি, যেটা হয়তো আমাদের ট্রু ক্রাইম, সেখান থেকে পাওয়া যাচ্ছে, যেটা হয়তো মানুষ দেখেছে, পাঠকরা দেখেছে, হয়তো পেপারে সংবাদপত্রে দেখেছে বা টিভিতে নিউজ পড়েছে, সেই গল্পগুলো যখন আবার যখন লেখা হচ্ছে তখন মানুষের আগ্রহটা আরও বেড়ে যাচ্ছে এর মানে ইনারটা জানার জন্য, মানে এর ভিতরের যে পুঙ্খানুপুঙ্খ স্টেপগুলো সেগুলো জানার জন্য। পেপারে তো একটা দেখলো যে এই ক্রাইম হলো, পুলিশ অ্যারেস্ট করলো, তারপর কোর্টে গেল, 2 বছর ট্রায়াল হলো, তারপর সাজা হয়ে গেল। কিন্তু এর মাঝখানে যে লেয়ার্সগুলো আছে, যে স্টেপসগুলো আছে, যে পুলিশ কি করে অ্যারেস্ট করলো, কি করে এভিডেন্স কালেক্ট করলো, কি কি পাওয়া গেল তথ্য প্রমাণ, এগুলো জানার ইচ্ছে মানুষের বেড়েছে এখন। তাই জন্যই এই জিনিসগুলো, এই সিরিজ বলুন বা এই গল্পের বই বলুন, এগুলো অনেক বেশি জনপ্রিয় হচ্ছে, পাঠকপ্রিয় হচ্ছে। আচ্ছা, আপনার এই যে দুটো বই আসছে, এই দুটো বই মানে একে অপরের থেকে কতটা আলাদা, এবং এই দুটো বই সম্পর্কে যদি একটু বলেন দর্শকদের। প্রথম যে বইটা বেরিয়ে গেছে, দুটো বই প্রকাশিত হয়েছে সফিজেন বাংলা থেকে, যেটা বেরিয়েছে বিবেক সিরিজের 3 নম্বর যে বই, দ্য সাইলেন্ট জোন, এটা বেরিয়েছে। এবং এই বইটা বিবেক সিরিজের যে বাকি দুটো বই, অর্থাৎ প্রথম বই ছিল দ্য সিক্রেট উন্ড এবং তারপর হত্যাকাণ্ডের নেপথ্যে, তার থেকে অনেকটাই আলাদা, কারণ এটা একটা মনস্তাত্ত্বিক থ্রিলার। কারণ এবং শুনলে হয়তো আপনারা অবাক হবেন, এই প্লটটা নিয়ে যখন প্রথম আমি কাজ করতে বসি, এবার যে কোনো কারণেই হোক, পুজো সংখ্যার লেখার চাপ ছিল বা আমার অফিসের কাজ ছিল, সেই কারণে এই প্লটটা নিয়ে আমি লেখা শুরু করতে বসি সেপ্টেম্বর মাস নাগাদ। তার আগে অবধি কোনো ধারণা ছিল না যে আমি আলটিমেটলি এটাকেই এই প্লটেই লিখব। হঠাৎ করে একটা ঘটনা, পুরনো একটা ঘটনা, এই ঘটনাটা বেঙ্গল পুলিশে হয়েছিল, সেই ঘটনাটা আমি পাই এবং তখন ওখানে আমি আমার ব্যাচমেটের সঙ্গে যোগাযোগ করি, যে এই কেসটা করেছিল ইনভেস্টিগেটিং অফিসার, তার সঙ্গে কথা বলি, করে কিছু ইনপুট নিই, দিয়ে আমি গল্পটা শুরু করি। ওটা প্রথম দিকে কিন্তু মনস্তাত্ত্বিক থ্রিলার হবে তার কোনো কিন্তু কিছু ছিল না, নর্মাল ওয়েতে এগোচ্ছিল। কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে আমি যদি লেখার, মানে প্লটটা এমন, ইটসেলফ প্লটটার ডিমান্ডটা এমন ছিল যে এখানে একটু মনস্তাত্ত্বিক ব্যাপারটা না আনলে প্লটটা ঠিকমতো দাঁড়াবে না। তাই মেন যে স্টোরিটা, মেন যে ঘটনাটা, সেই ঘটনাটার ব্রাঞ্চিংয়ে আমি মনস্তাত্ত্বিক পার্টটা আনতে শুরু করি। কিন্তু আনতে আনতে আলটিমেটলি যখন আমি এই যোগ বিয়োগ করে আলটিমেটলি যখন আমি এর কালমিনেশন পয়েন্টে এসে পৌঁছাই, তখন দেখি যে এই পুরো গল্পটাই মনস্তাত্ত্বিক হয়ে গেছে এবং এই পুরোটাই একটা মনস্তাত্ত্বিক থ্রিলার হয়ে গেছে। এবং যেখানে বিবেক ওই মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা বা ওইগুলো বিশ্লেষণ করতে গিয়ে সেখান থেকে ক্লু বার করছে এবং আলটিমেটলি সেটাই এই ঘটনাটাকে ক্র্যাক করে। তো এইভাবেই লেখাটা আলটিমেটলি গিয়ে হয়, এবং যে কারণে এই লেখাটা বাকি দুটো লেখার থেকে সম্পূর্ণ আলাদা। এবং পরবর্তীকালে আমাকে যে কারণে ন্যারেটিভটাও চেঞ্জ করতে হয়েছে, একটু নন লিনিয়ার ন্যারেটিভে যেতে হয়েছে, আচ্ছা আচ্ছা, এই প্লটটাকে জাস্টিফাই করার জন্য। আর সেকেন্ড যে বইটা বেরিয়েছে একলব্য প্রকাশন থেকে, অভিরাজ সিরিজের সেকেন্ড বই, সেই বইটা হচ্ছে কলকাতা মার্ডার্স। এখানে মোট 2টি উপন্যাস এবং একটি উপন্যাসিকা এবং একটি বড় গল্প আছে। তো এটাও 2014-15 সাল থেকে 2022 সাল পর্যন্ত কলকাতার বুকে এবং তার আশেপাশে যেরকম মার্ডার হয়েছিল সেখান থেকে প্লট নিয়ে 4টে গল্প, এখানে উপন্যাস, এখানে গল্প উপন্যাস এখানে লেখা হয়েছে। এবং সবই সংবাদপত্রে স্থান পাওয়া, মানে পাঠক পড়লেই একটু যদি মনে করেন হয়তো অরিজিনাল গল্পটা বা স্টোরিটা হয়তো উনি মাথায় সঙ্গে সঙ্গে চলে আসবে। আচ্ছা আচ্ছা, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই মানে আপনি তো এখন গোয়েন্দা গল্প লিখেছেন, আপনি কবিতা লিখেছেন, এরপর কি অন্য কোনো জনরায় লেখার আপনার ইচ্ছে আছে, মানে অন্য কোনো জনরা এক্সপ্লোর করার ইচ্ছে আছে? দেখুন, আমরা যারা গোয়েন্দা গল্প লিখি বা পড়ি, অনেকে বলেন যে এটা হচ্ছে থ্রিলার, একটা আলাদা ক্লাস, আলাদা জনরা বা যাই বলুন না কেন, সামাজিক একটা আলাদা। কিন্তু আমি এটা মনে করি না। আমি মনে করি সবাই তো সব কিছু, সমস্ত লেখাই সমাজ থেকে ওঠে, ফলে সামাজিক সব কিছুই।
থ্রিলার বা হ্যাঁ হতে পারে, হয়তো কিছু সামাজিক গল্পে থ্রিলার এলিমেন্ট কম থাকে, কিছু সামাজিক গল্পে থ্রিলার এলিমেন্ট বেশি থাকে। তো আমি এমন কিছু লিখতে চাই যেখানে ক্রাইম থাকবে না, ক্রাইম বাদ দিয়ে এমন কিছু থ্রিলার যেখানে সামাজিক প্লটের উপর ভিত্তি করে কিছু থ্রিলার এরকম লেখার আমার ইচ্ছা আছে, যেখানে ক্রাইম থাকবে না, আদার দ্যান ক্রাইম। জানি না কবে লিখে উঠতে পারবো বা আদৌ পারবো কিনা, কিন্তু মনের মধ্যে ইচ্ছাটা আছে। যদি কোনোদিনও সময় সুযোগ হয় বা সম্ভব হয়, তাহলে আমি এরকম একটা লেখা লিখতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার এতটা মূল্যবান সময় আমাদেরকে দিলেন, এবং এই ওয়েদারে এসে যে ইন্টারভিউটা করতে পারলাম সেটা একটা অনেক বড় উপলব্ধি, ভাগ্য সহায় বলবো। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার পরবর্তী বইগুলোর জন্য।